আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। তাপপ্রবাহ কমতে থাকায় স্বস্তি মিলতে শুরু করেছে জনজীবনে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যেই স্বস্তি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। সপ্তাহব্যাপী তাপমাত্রা কমতে থাকবে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এক সপ্তাহ পর আবারও বাড়তে থাকবে তাপমাত্রা। এদিকে বজ্রপাতে দেশের 2 জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে অন্তঃসত্ত্বা নারীসহ মারা গেছে তার 5 বছর বয়সী সন্তান। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় কমতে শুরু করেছে গরমের তীব্রতা। 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে 83 মিলিমিটার, নেত্রকোনা হয়েছে 67 ও সিলেটে 34 মিলিমিটার। বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিও হয়েছে। খাগড়াছড়ির দিঘিনালায় বজ্রপাতে নিহত হয়েছে মা ও তার শিশু সন্তান। টাঙ্গাইলে মারা গেছে আরও একজন। কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ো হয় ঘরে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারী ও তার 5 বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। স্বস্তির বৃষ্টির সাথে বেড়েছে বজ্রপাতে মৃত্যু ঝুঁকিও। এজন্য হাওড়া অঞ্চলের মানুষের একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। যখন আমরা বিদ্যুৎ চমকানো দেখব, তার 30 সেকেন্ড আমরা কাউন্ট করব। 30 সেকেন্ডের ভেতরে যদি আমি শব্দটা শুনতে পাই, তাহলে বুঝবো যে সেই যেটা থেকে বজ্রপাত হতে পারে, যেই মেঘ থেকে, সেটা আমার দিকে আসছে। সে সময় আমাকে সতর্ক হতে হবে। বিদ্যুৎ চমকানো দেখে যদি আমি 30 সেকেন্ড পরে শুনতে পাই, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, যে মেঘ থেকে বজ্রপাত হতে পারে। সপ্তাহব্যাপী তাপমাত্রা কম থাকা এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, এমনকি কাল বৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সপ্তাহান্তে আবারও তাপমাত্রা বাড়বে। সারা দেশেই বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে, সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা আছে। এক সপ্তাহ ধরেই কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে। তবে এই সময় একটা বিষয় লক্ষণীয় যে আমাদের এখনকার যে সময়, বিশেষ করে কালবৈশাখীর সময় কিন্তু যে বৃষ্টিপাতগুলো হয়, সেটা কিন্তু খুব লং টার্মে হয় না। আধা ঘন্টা এর দেখবেন যে ব্যাপ্তি বা কালটাই হচ্ছে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, এর মাঝে কিন্তু বৃষ্টি হয়ে আবার সূর্যের আলো দেখা যেতে পারে। তবে এপ্রিলের মতো টানা তীব্র তাপপ্রবাহ বছরের অন্য সময় হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আগামী এক সপ্তাহ চলবে, তারপরে গিয়ে হয়তো বা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। খান আলামিন, আরটিভি, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা খুবই উদ্বেগজনক। এই অবস্থা মোকাবিলায় সরকারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। দুপুরে রাজধানীর একটি হোটেলে রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত কর্মশালায় এই আহ্বান জানান মন্ত্রী। তাপপ্রবাহকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিতে অন্তর্ভুক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর প্রভাব হ্রাস করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। আমাদের অবশ্যই তাপ প্রবাহকে আমাদের জাতীয় দুর্যোগের ব্যবস্থাপনা নীতিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই তাপ প্রবাহের মারাত্মক প্রভাব থেকে আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে। I hereby declare my commitment for following actions. প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ছুটি শেষে আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গরম কম থাকায় স্বস্তি নিয়ে ক্লাস করেছে শিক্ষার্থীরা। অভিভাবকরা জানায় তাপমাত্রা কম থাকলে সন্তানদের ক্লাসে পাঠাতে আপত্তি নেই। আর শিক্ষকরা বলছে শনিবার বাড়তি ক্লাস সহ নিয়মিত ক্লাসগুলোতে ঘাটতি মেটানোর চেষ্টা করবে তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইসি। ঈদের ছুটির পর প্রচণ্ড তাপপ্রবাহের কারণে প্রায় 2 সপ্তাহ ঠিকমতো ক্লাস হয়নি। অবশেষে স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমায় খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম দিনে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল 70 থেকে 95%। তাপমাত্রা যদি বেশি হয় আমরা ভালো লাগবে না, অতিরিক্ত গরমে টায়ার্ড হয়ে যাব। যদি তাপমাত্রা এরকম আজকের মতো বাতাস থাকে, ভালো ঠান্ডা একটা ওয়েদার থাকে, তাহলে ক্লাস করতে ভালোই লাগে। ক্লাস হওয়া উচিত, কারণ আমাদের যে নতুন মূল্যায়ন, ওটা যদি আমরা স্কুলের টিচারদের অনুযায়ী যদি প্র্যাকটিস না করি, তাহলে আমরা সেটা বুঝতে পারবো না। পরবর্তীতে আবার যদি স্কুল বন্ধ দিয়ে দেয়, তাহলে আমাদের পড়ালেখার উপর সেটা একটা প্রভাব ফেলবে। স্কুল খুললেও বন্ধ ছিল অ্যাসেম্বলি ও শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম। চালু হয়নি প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষা কার্যক্রম। ওয়েদার ভালো থাকলে ক্লাস চলুক,
ওয়েদার খারাপ থাকলে একদম অসহনীয় পর্যায়ে থাকলে ক্লাসটা বিরতি দেওয়াই ভালো। ক্লাস না থাকলে পড়বে না, বাচ্চারা পড়ায় আগ্রহী থাকবে না। যেটি বন্ধ থাকুক, বাচ্চাদের কিছু লস হবে, সেটা মেকআপ করার জন্য টিচারদের ভালোভাবে উদ্যোগ নিতে হবে এবং এই উদ্যোগটা হয় যদি বন্ধ রাখে তাহলে সাবস্টিটিউট হিসাবে অনলাইন ক্লাসগুলো চালু রাখাটা একান্তই কর্তব্য স্কুল ম্যানেজমেন্টের বা টিচারদের। নতুন কারিকুলামের সিলেবাস শেষ করা নিয়ে চিন্তিত শিক্ষকরা। নতুন মূল্যায়ন কারিকুলামে ওরা এটাই ফার্স্ট ওদের ক্লাস, সুতরাং ওদের একটু আমাদের গোছাতে কষ্ট হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যাতে ওরা বেশি করে সবাই ক্লাসে আসুক এবং যেই কয়দিন আমরা ক্লাস পাবো সেই কয়দিন ঠিকভাবে আমরা ক্লাস করালে আশা করি আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। শনিবারে দিলেই যে সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে, কিন্তু কিছু শিক্ষণ অভিজ্ঞতা তোরা বেড়ে যাবে। গরমের মৌসুমে স্কুলে যাওয়া আসার সময় ছাতা ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করার পরামর্শ দেন শিক্ষকরা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। দীর্ঘ ২৬ ঘন্টার চেষ্টায় সুন্দরবনে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, নৌবাহিনীর ৭টি এবং কোস্টগার্ডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আকাশ থেকে হেলিকপ্টারে করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। শনিবার থেকে গভীর সুন্দরবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের দীর্ঘ ২৬ ঘন্টার প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রোববার দুপুরে অন্যান্য বাহিনীর সঙ্গে যোগ দেয় বিমান বাহিনীর একটি দল। হেলিকপ্টার যোগে আকাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন তারা। ফায়ার সার্ভিস জানায়, শনিবার স্থানীয় জেলেরা বনের মধ্যে আগুন জ্বলতে দেখেন। ওই দিন সন্ধ্যা হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণে কাজ করা সম্ভব হয়নি। রাতেই আগুন প্রায় ৪ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আজ সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। আগুন নিবানোর জন্য চেষ্টা করছি, কালকেরা আমরা অনেক চেষ্টা করছি, পারি নাই। আজকেরা আমরা ফায়ার সার্ভিস আসছে, এখন আগুনটা নিবানো হয়েছে। এক এক জায়গা থেকে শুধু ধোঁয়াগুলো উঠতেছে, আর আগুন তেমন আর কি ধাউ ধাউ করে জ্বলে না। সুন্দরবনের এরকম আর কি মাটিগুলো মানে ফাঁস বেশি। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভাতে সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও বন বিভাগ কাজ করবে। এই ৫-৬ ঘন্টা যে কাজ করেছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাদের। আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি। সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা, সেটাই আমরা কাজ করে যাচ্ছি। ডিটেলস আপনাদেরকে পরে ইনকোয়ারি রিপোর্ট অনুযায়ী আমরা সেটা জানাতে পারব। এদিকে আগুনের ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইমরুল কায়েস, RTV। ৭৫ পরে সেনাবাহিনীর উপর যে আস্থা হারিয়েছিল মানুষ, আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় সেই আস্থা ফিরে এসেছে। সকালে ঢাকা সেনানিবাসে ২টি নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে বিশেষ দরবারে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করে গড়ে তোলার নানা পদক্ষেপও তুলে ধরেন সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার সহ সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে সেনাবাহিনী এলাকায় যাত্রা শুরু হলো আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি বিভাগের। সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নির্মাণ হলো আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবন। নবনির্মিত 2টি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিশেষ দরবারে অংশ নিয়ে সেনাবাহিনীকে ঘিরে আগামীর পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সরকারের নেওয়া নানা উদ্যোগ আর সেনাবাহিনীর চলমান কর্মকাণ্ডের মাধ্যমে একসময়ে হারিয়ে যাওয়া আস্থা জনগণের মাঝে ফিরে এসেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। ৭৫ 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়। দেশের চলমান উন্নয়ন ধারা ধরে রাখতে বাহিনীর সকল সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। মারফরিজা, RTV, ঢাকা। জাতীয় সংসদে তোলা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধনী বিলের বিরোধিতা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু ও সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। ইউপি নির্বাচন না হলে প্রশাসক বসানো হবে এবং স্থগিত হলে নির্দিষ্ট সময়সীমা না থাকার বিরোধিতা করেন তারা। নিজ এলাকায় বিদ্যুতের সমস্যা নিয়ে সরকারের সমালোচনা করেন মুজিবুল হক চুন্নু। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিরোধিতাকারীরা সংশোধনী দিলে তা বিবেচনা করা হবে। এ সময় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিলও উত্থাপিত হয়। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছে। মাননীয় স্পিকার, ইউনিয়ন পরিষদে কোনো কারণে নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ করা হবে। এটা একটা নতুন জিনিস এবং এই প্রশাসকটা গণতন্ত্রের সাথে স্থানীয় সরকার কনসেপ্টের সাথে একদম বৈপরীত্য। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বিলটা প্রত্যাহার করে এই প্রশাসক নিয়োগের শর্তটা বাদ দিয়ে নতুন করে আবার বিলটা আনেন, আমরা এটা পাশ করে দেব। সকল ক্ষেত্রেই যেখানেই ব্যর্থতা সেখানেই প্রশাসক নিয়োগের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন প্রশাসকের নিয়োগের প্রশ্ন অবান্তর নয়, গণতন্ত্র বিরোধী চেতনা। হাসপাতালে রোগী না পাঠিয়ে অপারেশনের নামে অসহায় বৃদ্ধদের ব্লেড দিয়ে নিজেই কাটাছেঁড়া করতেন মিল্টন সমাদ্দার। রক্ত দেখে পৈশাচিক আনন্দ পেতেন তিনি। দিনের পর দিন টর্চার সেলে এমন ভয়ানক কাজ করলেও তার নার্স স্ত্রী প্রতিবাদ করেননি বলে জানান গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। 3 দিনের রিমান্ডে রীতিমতো গা শিউরে ওঠার মতো ভয়াবহ তথ্য দিয়েছে মিল্টন। অন্য এক মামলায় তার আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। বেশ কয়েকদিন ধরেই ঘৃণ্য কাজের জন্য আলোচনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। মানবতার আড়ালে একের পর এক অপকর্মের তথ্য বেরিয়ে আসছে তার। রোববার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হালদারকে। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের। সে দোষী কিনা তা প্রমাণ করবে আদালত। যে এলিগেশন গুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। এরপর মিল্টনের অপরাধ জগৎ নিয়ে কথা বলেন গোয়েন্দা পুলিশ প্রধান। জানান, আশ্রমে টর্চার সেল বানিয়ে বৃদ্ধদের নিয়মিত মারধর করা হতো। গরিব অসহায় মানুষগুলির যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো। এই যে রক্ত বের হতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। এবং টর্চার সেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন, সে তাদেরকে বানর অভিহিত করতেন। অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা আইন শৃঙ্খলা না থাকারই কথা, তারা হইচি করলেই সে তাদেরকে পিঠাতেন। ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন। অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য 1 টাকাও খরচ করছেন না। গোয়েন্দা প্রধান জানান, আশ্রমে রেখে যাওয়া মানুষদের খোঁজ নিতে গেলে স্বজনরাও নির্যাতনের শিকার হতেন। জাল মৃত্যু সনদ তৈরির কথাও স্বীকার করেছে মিল্টন। এ ঘটনায় তার স্ত্রীর দায় এড়ানোর সুযোগ নেই। এখানে যে থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয়, সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে নিত না, সে সম্পর্কে তো আপনাদের একজন নার্স, আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন। সে বলছে, আমি তাকে বললেও তো সে আমার কথা শুনতো না। সে নিজে একজন নার্স, সে স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। 3 দিনের রিমান্ড শেষে মিরপুর মডেল থানায় করা আরেকটি মামলায় মিল্টন সমাদ্দারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সুমন তানভীর, RTV, ঢাকা।
যাত্রী বেশি রিকশায় উঠে চালকের সঙ্গে সখ্যতা তৈরি, এরপর চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে রিকশা ছিনিয়ে নিত সংঘবদ্ধ চক্র। নড়াইলের এক গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে এই কাজে নামে চক্রের প্রধান শরীফুল। গেল 9 মাসে শতাধিক রিকশা চুরি করে পার পেলেও সম্প্রতি এক রিকশা চালকের মৃত্যুর পর নড়েচড়ে বসে পুলিশ। মূল হোতা শরীফুল সহ গ্রেফতার করা হয় চক্রের 4 সদস্যকে। সুমন তানভীরের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন এআর বাদল। সিসিটিভির ফুটেজে দেখা যায় হলুদ গেঞ্জি পরা একজন রিকশা চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিক দৃষ্টিতে তাকে চালক মনে হলেও আসলে সে সংঘবদ্ধ রিকশা চোর চক্রের সদস্য। গেল 8 এপ্রিল চালককে অচেতন করে রিকশা ছিনিয়ে নেয় চক্রটি। 14 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাহ আলমের। এ ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য উপাত্ত ঘেটে আটক করা হয় মূল হোতা শরীফুল সহ 4 জনকে। কোন রিকশাটি একটু নতুন আছে, তার বডিটা লোহার বডি, মানে যেটা রিসেল ভ্যালু একটু বেটার। তারপরে এই রিকশা চালককে নিয়ে আপ ডাউন ট্রিপের ব্যবস্থা করে, যে আমি যাবো আসবো, এবং পথে মাঝখানে কোনো চায়ের দোকানে বলে যে মামা একটু চা খেয়ে নেই। যখন চা খেতে যায় তখন চায়ের মধ্যে তারা হচ্ছে কি রিভোট্রিল একটি ট্যাবলেট মিশিয়ে দিয়ে তাকে খানিকক্ষণ পরে সে যখন অচেতন বা চিন্তা শক্তি ঠিক মতো কার্যকর থাকেন তখন তারা রিকশাটি নিয়ে যায়। ব্যাটারি চালিত নতুন এবং লোহার কাঠামো দিয়ে তৈরি রিকশা টার্গেট করত চক্রটি। গেল 9 মাসে শতাধিক রিকশা বাগিয়ে নিয়েছে। তারা প্রায় ধরা ছোঁয়ার বাইরেই ছিল। যে শতাধিক যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু সবই থানায় রিপোর্টেড হয়নি। থানায় এই ধরনের রিকশাগুলো অনেক ক্ষেত্রেই এগুলোরও মালিকানা এবং এগুলো চোরাই বা অন্যান্য নানাবিধ কারণে অনেক রিপোর্ট হয়নি, অথবা থানায় রিপোর্ট হলে জিডি আকারে রিপোর্ট হয়েছে। সে কারণে এই গ্রুপটি ধরাছোঁয়ার বাইরেই চলছিল। দুর্ঘটনা এড়াতে অপরিচিত কারো দেয়া খাবার না খেতে রিকশাওয়ালাদের পরামর্শ দিয়েছে পুলিশ। আপনার যাত্রীদের কোনো চা বা অন্য কোনো অফার কখনোই আপনারা নেবেন না। এআর বাদল, RTV, ঢাকা। অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ ইটালি একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রোববার বিকেলে সচিবালয় নিজ কক্ষে ইটালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেজান্ড্রোর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অপতথ্যের প্রচার যেভাবে হয় দিন শেষে মানুষ ঝুঁকির মধ্যে পড়ে, সেটা অভিবাসনের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক। এ বিষয়ে দুদেশ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। অপতথ্য রোধ করার জন্য আমরা যে উদ্যোগ নেব সেগুলো তারা সমর্থন করবে বলেও জানান প্রতিমন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যত অপতথ্য আছে এবং ফেক নিউজ আছে, যে গুজব আছে, গুজবের শিকার শুধু যারা এই মাইগ্রেশনের জন্য হিউম্যান ট্রাফিকিং এর শিকার হয় তারাই না, বিভিন্ন সেক্টরে অনেকে আছে। এটা নিয়ে আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি, তো সেটা নিয়ে তারা আমার সাথে এগ্রি করেছে। ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর ইসরায়েলের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গাম্বিয়ার বাঞ্জুলে ওআইসির 15তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তৃতায় তিনি বলেন, ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসনের অবিলম্বে অবসান ও দুর্গতদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য দায়ী ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে ওআইসি নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। পরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতোসেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজির সঙ্গে বৈঠক করেন ডক্টর হাসান মাহমুদ। এ সময় বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ সহ পারস্পরিক স্বার্থ রক্ষা নিয়ে আলোচনা হয়। বর্তমানে রেফারেন্স রেট অনুসারে ব্যাংকের সুদ হার নির্ধারিত হচ্ছে, যা শীঘ্রই বাজার ভিত্তিক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, বর্তমান সুদ হার নির্ধারণের ব্যবস্থাটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। এই ক্ষেত্রে বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণে ব্যাংকের স্বাধীনতা থাকবে। বিকেলে রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও বণিক বার্তার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, ডক্টর আতিউর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব ডক্টর এম তারেক সহ অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এবার উত্তাল খোদ ইসরায়েল। জিম্মিদের ফিরিয়ে আনতে বিক্ষোভে অংশ নিয়েছে দেশটির অসংখ্য নাগরিক। এদিকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনায় বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে।
হামাসের হাতে জিম্মি থাকা স্বজনদের ফিরিয়ে আনতে এবার বিক্ষোভে নেমেছে খোদ ইসরায়েলের নাগরিকরা। শনিবার দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। যুদ্ধবিরতি স্লোগান দিয়ে গভীর রাত পর্যন্ত চলে প্রতিবাদ কর্মসূচি। ইসরায়েল গাজার সংঘাত দীর্ঘায়িত করায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন তারা। দ্রুত হামাসের সঙ্গে সমঝোতায় এসে সব জিম্মিদের ফিরিয়ে আনার দাবি স্বজনদের। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় 2000 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এমন উত্তাল পরিস্থিতিতে বাতিল হচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক সমাপনী অনুষ্ঠান। অনেক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দিচ্ছে। যতই রুখতে চাচ্ছে ততই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নিরীহ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এই আন্দোলন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই বিক্ষোভ এখন ছড়িয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিনিয়ামিন, RTV। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে অনুষ্ঠেয় ICC নারী T20 বিশ্বকাপ 2024-এর প্রতিনিধি দল। দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ICCর প্রধান নির্বাহী জেফ আলারডাইস এবং বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর উপস্থিত ছিলেন। আগামী 3 অক্টোবর থেকে 20 অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ICC নারী T20 বিশ্বকাপের নবম আসর। রাতের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।